হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে একটি শর্ট স্টোরি আলোচনা করব, সেটা ও হেনরির লেখা অ্যালিয়াস জেমি ভ্যালেন্টাইন বা জিমি ভ্যালেন্টাইন। তো এই পুরো স্টোরিটি সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, সেজন্য স্টোরিটি বা ভিডিওতে একটু লম্বা হয়ে যাবে, তো তোমরা ধৈর্য ধরে শুনতে পারো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো এই জিমি ভ্যালেন্টাইন, যেটার পুরো নাম হচ্ছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, বললাম একটু আগেই। তো ইনি ছিলেন একজন বিখ্যাত চোর, যিনি তারপরে বিভিন্ন জায়গায় চুরি করে বেরিয়েছেন এবং বিভিন্নবার পুলিশের হাতে ধরা পড়েছেন এবং সেখানে কেউ তাকে আটকে রাখতে পারে না, কারাগারে কেউ তাকে আটকে রাখতে পারে না। সে সেখান থেকে বেরিয়ে যায়, আবার কোনো না কোনো জায়গায় চুরি করে এবং সেখানে একটা অত্যাধুনিক পদ্ধতিতে চুরি করে। তার কাছে অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা এই গল্পের মধ্যে আস্তে আস্তে জানতে পারবো। এবং পরবর্তী জীবনে সে কীভাবে একজন ভালো মানুষে পরিণত হয়, সে কীভাবে তার অতীত জীবন ভুলে যায় একজনের ভালোবাসায়, সেই গল্পটাই এখানে আমরা দেখতে পাবো। তো এবার আমরা লাইন বাই লাইন আলোচনা শুরু করছি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু-শপ। একজন রক্ষী, সে কিনা কারাগারের যে জুতোর কারখানা রয়েছে সেখানে আসলো। এইখানে কারাগারের জুতোর কারখানা কি করে আসলো, এটা চিন্তা হতেই পারে। তো যেগুলো বড় বড় কারাগার, যেখানে বড় বড় জেলখানা আছে, সেখানে কিন্তু এরকম অনেক ধরনের কাজের জায়গা থাকে, যাতে সেখানে যে বন্দিরা আছে তারা যাতে বা কয়েদিরা আছে তারা যাতে তাদের জীবনযাপন করতে পারে এবং সেখান থেকে কিছুটা অর্থ উপার্জন করতে পারে। এগুলো কিন্তু বড় বড় জেলখানাগুলোতে এই সুব্যবস্থা থাকে। তো এই জিমি ভ্যালেন্টাইন সেখানে জুতোর কারখানায় কাজ করছিল জেলের ভেতরে, এবং রক্ষী তার কাছে আসলো। where জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। জিমি ভ্যালেন্টাইন এখানে কী করছিলেন, একনিষ্ঠভাবে জুতোর উপরের একটা অংশ সেলাই করছিলেন। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। আর রক্ষী এসে তাকে সামনের অফিসে নিয়ে গেল। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। সেখানে কারা অফিসার, মানে সেই জেলের যে অফিসার ছিল তাকে ক্ষমার চিঠি দেখালেন, মানে তাকে ক্ষমা করা হয়েছে। হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। যেটি সেই সকালে গভর্নরের দ্বারা স্বাক্ষর করা হয়েছিল, মানে তাকে ছাড়ার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে জেল থেকে। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। আর জিমি সেটা গ্রহণ করলো একদম ক্লান্তভাবে, যেন একদম ক্লান্ত এখন। এটাতে কোনো তার মুখে কোনো খুশি দেখা গেল না। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months। সে মোটামুটি 10 মাস জেলে কাটিয়েছে। অফ এ 4-year সেন্টেন্স। কিন্তু সে 4 বছরের সাজা পেয়েছিল। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। কিন্তু এই 10 মাস কাটানোর পরেও সে আশা করেছিল প্রায় 3 মাস কেটেই ও জেল থেকে বেরিয়ে আসতে পারবে, সব থেকে বেশি অ্যাট দ্য লংগেস্ট ও হয়তো মাত্র 3 মাসই সেখানে জেলে কাটাবে, কিন্তু সে সেখানে 10 মাস জেলে কাটিয়ে ফেলেছে। When a man with as many friends on the outside Jimmy Valentine is received in the street, it is hardly worthwhile to cut his hair. তো এখানে বলেছে জিমি ভ্যালেন্টাইনের মতন লোকেদের, যাদের বাইরে প্রচুর বন্ধু রয়েছে, তারা জেলে এলে তাদের কেশাগ্র, মানে তাদের চুল স্পর্শ করার মতো কেউ নেই সেখানে, কারো পক্ষে তার চুল স্পর্শ করা সম্ভব নয়। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, ব্রেস আপ অ্যান্ড মেক আ নিউ ম্যান অফ ইয়োর সেলফ। তো সেখানে যে কারাধ্যক্ষ ছিলেন, তো তিনি বলছেন, মানে সেই জেলের যে মেন ছিলেন সুপারভাইজার, তিনি বলছেন, তাহলে ভ্যালেন্টাইন, কাল সকালে তো তুমি ছাড়া পাচ্ছ, তাহলে তৈরি হয়ে নিও, এবার থেকে প্রকৃত মানুষের মতো বাঁচার চেষ্টা করো। মানে সে তাকে উপদেশ দিচ্ছে, কারণ সে একজন নামকরা জেল খাটা আসামি, বারবার তাকে জেলে আসতে দেখা যায়, তাই তাকে এই উপদেশটা দেওয়া। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। বলছে তুমি একজন খারাপ মানুষ নাও মনের দিক দিয়ে। স্টপ ক্র্যাকিং সেপস অ্যান্ড লিভ স্ট্রেট। বলছে সিন্দুক ভাঙা বন্ধ করে দাও, এবার থেকে সোজা পথে বাঁচার চেষ্টা করো। মি সেই জিমি ইন সারপ্রাইজ। তো জিমি অবাক হয়ে বলছে, আমি? ও এমন একটা ভান করছে ও যেন কিছুই করেনি। হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। ও নো। বলছে ও নো, আমি কোনোদিন কোনো সিন্দুক ভাঙিনি আমার এই জীবনে। লাভড দ্য ওয়ার্ডেন। এই শুনে সে যে কারাধ্যক্ষ সে হেসে দিল এবং বললেন, অফকোর্স নট। হয়তো অবশ্যই তুমি কিছু করোনি। এবং লেটস সি নাও, তবে দেখাই যাক, হাউ ওয়াজ ইট হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। তো এবার বলছে, তাহলে তুমি কীভাবে স্প্রিংফিল্ডের ঘটনায় জেলে ঢুকে গেলে? তো মানে স্প্রিংফিল্ডেও একটা চুরি করেছিল, সেই ঘটনায় ওকে জেলে ঢোকানো হয়েছে। ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান আলিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন্ড সোসাইটি। তো বলেছে, কোনো প্রভাবশালী ব্যক্তি সমস্যায় পড়ে যাবেন এই ভয়ে তুমি অন্য জায়গায় উপস্থিত থাকার প্রমাণ দাওনি। মানে এই জিমি এর থেকে বোঝা যাচ্ছে একটা বিশাল লেভেলের একটা চোর, ওর সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। It is always one or the other with your innocent victims. Me, said Jimmy, still blankly virtuous. Why, Warden, I never was Springfield in my life.
তো এখানে কারাধ্যক্ষ তাকে বললেন, অথবা কোনো বৃদ্ধ বিচারকের ভুলে হয়তো তোমাকে ভুগতে হয়েছে, তুমি যেহেতু প্রমাণ দাওনি ওখানে থাকার, তো তোমাদের মতো পরিস্থিতি নিষ্পাপ শিক্ষার্থীর সঙ্গে সবসময় কিছু না কিছু ঘটে যায়। মানে এখানে কিন্তু যে কারাধ্যক্ষ সে কিন্তু দুবার দুভাবে কথা বলেন। তো তারপরে জিমি আবার ভান করে তাকে বলছেন যে আমাকে বলছেন, ও কিন্তু আবার নির্দোষের মতন ভান করলো যেন ও কিছুই করেনি। জীবনে কখনো আমি স্প্রিংফিল্ডে যাইনি, ও বলছে আমি কখনো স্প্রিংফিল্ডে যাইনি। তো জিমি কিন্তু কখনোই তার চুরি করেছে সেই কথাটা কিন্তু ও কখনোই স্বীকার করে না। তারপরে বলছে টেক হিম ব্যাক ক্রেনিন, সেইড দ্য ওয়ার্ডেন। এবার যে ওয়ার্ডেন আছে সে বলছে, কারাধ্যক্ষ বলছেন, ক্রেনিন ওকে নিয়ে যাও and fix him up with outgoing clothes, unlock him at 7 in the morning. তো বলেছে কারামুক্ত হওয়ার মানে জেল থেকে ছাড়া পাওয়ার যে পোশাক আছে সেটা ওকে পরিয়ে দাও এবং ওকে সকাল 7টার সময় ওকে আমার অফিসে নিয়ে এসো। তারপরে বলেছে অ্যান্ড লেট হিম কাম ইন দ্য টু দ্য বুলপেন মানে এখানে বোঝানো হয়েছে তার যে অফিস সেখানে নিয়ে আসতে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টোড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার্স অফিস। তো এখানে কারাধ্যক্ষ তাকে কিন্তু বলে দিল, তুমি কিন্তু আমার উপদেশটা নিয়ে একটু ভেবে দেখো, মানে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, এটা কিন্তু সে আরেকবার মনে করিয়ে দিল। এবং পরের দিন সকাল 7:15 মধ্যে কিন্তু জিমি দাঁড়িয়েছিল সেই কারাধ্যক্ষের অফিসের বাইরে। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of steep, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guest. তো ও কী ধরনের পোশাক পরা ছিল সেটাই এখানে ডেসক্রাইব করা হয়েছে। ওর পরনে ছিল একটা রেডিমেড, মানে যেটা ওকে বেমানান লাগছে এমন একটা পোশাক, এবং শক্ত আর কিচকিচ আওয়াজ করছে এমন একটা জুতো, যেগুলো কিনা মানে স্টেটের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে কোনো আসামিকে যে মুক্তি পাচ্ছে তাকে মানে নতুন জীবন শুরু করার জন্য দেওয়া হয়। এবং এরপরেই বলেছে দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ ইন্টু আ গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। তো এখানে বলা হয়েছে এরপরে সেখানে যে ক্লার্ক আছে তাকে একটা রেলের টিকিট দিল, কারণ তাকে তো বাড়ি পৌঁছতে হবে, এবং $5 হাতে দিল। এবং এটা সেখানকার আইন যে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই টাকাটা কিন্তু তাদের হাতে দেওয়া হয়। এবার যে ওয়ার্ডেন ছিল, দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। এবার যে কারাধ্যক্ষ ছিল সে তাকে হাতে একটি চুরুট দিলেন। সিগার হচ্ছে এটা হচ্ছে লন্ডনে সেই সময়, মানে এখন যেটা সিগারেট সে তাতে একটু বড় ধরনের হতো দেখতে, সেটাকে বলা হতো চুরুট। তো কারাধ্যক্ষ তাকে একটি চুরুট দিলেন এবং তার সাথে কিন্তু হাত মেলালেন। এবং ভ্যালেন্টাইন 9762, এটা ছিল তার কয়েদি নাম্বার, ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, এবং গভর্নরের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত এই বলে খাতায় নথিভুক্ত করা হলো। পার্ডনড বাই দ্য গভর্নর, মানে গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়ার্কড আউট ইন্টু দ্য সানশাইন। আর এই সাথে সাথেই শ্রীযুক্ত মানে মিস্টারকে আমরা শ্রীযুক্ত বলতে পারি, বা মিস্টার জেমস ভ্যালেন্টাইন মুক্ত আলোতে বেরিয়ে এলেন। Disregarding the songs of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. তো পাখিদের গান, সবুজ গাছপালা, ফুলের গন্ধ সব কিছুকে উপেক্ষা করে জিমি সোজা একটা রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than one the warden had given him. From there he proceed leisurely to the depot. তো এখানে বলা হয়েছে যে ও যে রেস্তোরাঁর দিকে গেল, সেখানে গিয়ে সে একটা ঝলসানো মুরগির সঙ্গে 1 বোতল মদ উপভোগ করলো, একদম মানে স্বাধীনভাবে, কারণ সে অনেকদিন পরে জেল থেকে ছাড়া পেয়েছে, এখন ওর মন মর্জি করতে শুরু করলো। আর তার সঙ্গে তার কাছে কিন্তু একটা চুরুট ছিল, যেটা কিনা সে যে ওয়ার্ডেন তাকে দিয়েছিল সেই চুরুটের থেকেও কিন্তু খেতে বেশ স্বাদের। তারপর রেস্তোরাঁ থেকে কিন্তু সে কিন্তু বাস ডিপো মানে বাস স্ট্যান্ডের দিকে, ডিপোটের দিকে গেছিলো, যেটা কিনা বাস স্ট্যান্ড বা রেল প্ল্যাটফর্ম দুটোই হতে পারে। তো দেখা যাক। তো তো সেদিকে গেল, ডিপোর দিকে গেল। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হেড অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। আচ্ছা, তার মানে ডিপো মানে সে ট্রেনের দিকে গেছিলো, এবং সেখানে গিয়ে কী করলো, সে সেখানে ধীরে ধীরে ডিপোর দিকে চলে গেল এবং সে দরজার পাশে বসে থাকা অন্ধ মানুষের দিকে একটা সিকি ছুঁড়ে দিল এবং ট্রেনে উঠে পড়লো। 3 hours set him down in a little town near the state line. তো 3 ঘন্টা পরে সে একটি শহরে পৌঁছলো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. তো সে মাইক ডোলানের দোকানের কাছে গেল এবং তার সঙ্গে হাত মেলালো, যে দোকানে একাই ছিল।
এবং এরপরেই সরি উই কুড নট মেক ইট সোনার জিমি মাই বয় সেড মাইক। তো মাইক বলল দুঃখিত জিমি, সরি বলল তাকে যে এর আগে আমি তোমাকে ছাড়িয়ে আনতে পারলাম না। এরপরেই বলেছে বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক অ্যাগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, ফিলিং অল রাইট। তো এখানে বলেছে কারণ স্প্রিংফিল্ড থেকে আমাদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল, সেই যে স্প্রিংফিল্ডে চুরির ঘটনাটার জন্য জিমি এতদিন জেল খেটেছে, তো সেখানে কিন্তু তাদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল এবং সেখানকার যে গভর্নর তাদের প্ল্যান পুরোটা একদম বানচাল করে দিচ্ছিলেন। তো এরপরেই মাইক কিন্তু তাকে জিজ্ঞেস করলো যে ভালো আছো তো? তো জিমি বললেন ফাইন সেড জিমি। তো জিমি বলল বেশ ভালো আছি। গট মাই কি, বলছে আমার চাবি তোমার কাছে আছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার। তো সে তার চাবি নিয়ে উপরে উঠে গেল এবং পিছনের ঘরের দরজা খুলল। এরপরে কি হলো, এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি লেফট ইট। তো সব কিছু একদম আগের মতনই ছিল যেভাবে সে ছেড়ে গিয়েছিল। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইস কলার বাটন দ্যাট হ্যাড বিন torn from the eminent detective shirts band when they had overpowered Jimmy to arrest him. তো এই যে বেন প্রাইস সে কিন্তু একজন বেশ বিখ্যাত গোয়েন্দা, এমিনেন্ট ডিটেকটিভ বলেছে তাকে। তো এই যে সে যে তাকে যে সেই ঘর থেকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল জেলে। তো সে সব কিছু সে যেভাবে রেখে গেছিলো সেইভাবেই আছে। আর মেঝেতে, সেই ঘরের মেঝেতে তখন অবধি কিন্তু সে যে ডিটেকটিভ গোয়েন্দা বললাম তার জামার, বেন প্রাইস তার জামার বোতাম কিন্তু সেখানে পড়েছিল এবং যেটা জিমিকে গ্রেপ্তারের সময় সেই বিশিষ্ট গোয়েন্দার জামা থেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল। এরপরেই পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, এবার ওয়ালের থেকে একটা ফোল্ডিং বেডের ভাঁজ খুললো, ঠিক আছে, সে টেনে বের করলো ওয়াল থেকে। এবং Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. এবার ও একটা সে যে ভাঁজ করা খাট দেওয়াল থেকে টেনে বের করলো, এরপর দেওয়ালের থেকে একটি প্যানেল খুলে ফেললো, ঠিক আছে। চোরেরা এইভাবেই সব কিছু রাখে, ওখানে অনেক প্যানেল বানানো, একটা প্যানেল খুলে ফেললো এবং ভিতর থেকে ধুলো মাখা একটি সুটকেস বার করলো। এরপর দেখা যাক সেই সুটকেসে কী আছে। He opened this and gazed fondly at the finest set of burglar's tool in the East. তো সেটিকে সে খুললো এবং ইস্ট মানে প্রাচ্যের দেশ, প্রাচ্যের দেশে তৈরি মানে বিখ্যাত চোরদের জন্য ব্যবহারের যে যন্ত্রপাতিগুলি আছে সেগুলোর দিকে একদৃষ্টে তাকালো। তার মানে কি, সেই সুটকেস ভর্তি তার চুরির সমস্ত যন্ত্রপাতি আছে এবং সব আধুনিক যন্ত্রপাতি। হি ওপেন দিস অ্যান্ড গেস্ট ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুল ইন দ্য ইস্ট। ইট ওয়াজ এ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল অ্যাট দ্য লেটেস্ট ডিজাইনস ইন দ্য ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস, অজার্স, with 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. তো এর মধ্যে কী কী সব আছে সেগুলো কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে। এর মধ্যে সমস্ত যন্ত্রপাতি আছে একদম শান দেওয়া, নতুন ইস্পাতে বিশেষভাবে উন্নত কৌশলে তৈরি, যেখানে আছে গর্ত করার যন্ত্র, ফুটো করার যন্ত্র, হাতল দিয়ে গর্ত করার যন্ত্র, শাবল টাইপের একটা জিনিস এবং কোনো কিছুকে আটকাবার যন্ত্র। তার মধ্যে জিমি নিজের আবিষ্কার করাও 2-3টে কিন্তু একদম অভিনব যন্ত্রপাতি রয়েছে, যার জন্য সে গর্ব অনুভব করে যে হ্যাঁ আমি নিজেও কিছু যন্ত্র আবিষ্কার করেছি চুরির জন্য। Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. তো এই যে এগুলো যে বানিয়েছে, এই যে যন্ত্রপাতিগুলো, সেগুলো বানাতে প্রায় $900-এরও বেশি খরচ হয়ে গেছে, আর যেখানে তারা এই ধরনের জিনিস তৈরি করে। এরপরে বলেছে ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স থ্রো দ্য ক্যাফে। এবার আধ ঘন্টার মধ্যে জিমি নিচের তলায় নামলো এবং ক্যাফেতে ঢুকলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড। তখন সে রুচিসম্মত একদম ভালো পোশাক পরেছিল এবং মানানসই পোশাক পরেছিল, যেটা বলে তাকে বেশ সুন্দর লাগছিল, এবং ধুলো ছাড়া পরিষ্কার সুটকেসটা সে কিন্তু সাথে করেই নিয়ে যাচ্ছিল। এরপরেই সে যখন সে ক্যাফেতে ঢুকলো, তো সেটা কার ক্যাফে ছিল? মাইক ডোলানের ক্যাফে। গট এনিথিং অন asked Mike Dolan genially. Me, said Jimmy in a puzzled tone. তো এখানে মাইক ডোলান তাকে আবার জিজ্ঞেস করলো সহাস্য মুখে, নিশ্চয়ই কোনো কিছু মাথায় এসেছে। তো এইভাবে বলো কোনো কিছু মাথায় এসেছে নাকি? তো জিমি কি, ও তো ঢং করে, ও তো কখনোই বলে না আমি চুরি করতে যাব। তো বলছে হতভম্ব হয়ে যাওয়ার ঢং করছে জিমি, আর বললো আমাকে বলছো, আমি বুঝতেই পারলাম না। ও এমন একটা ভাব করছে, সুটকেসটা যখন নিয়েছে নিশ্চয়ই চুরি করতে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ভান করলো যে আমাকে বলছো, আমি তো বুঝতেই পারিনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক আমালগামেটেড short snap biscuit cracker and frazzled wheat company. This statement delighted Mike to such an extent that Jimmy had to take a
seltzer and milk on the spot. তো এখানে কি হলো, বললো যে আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাক বিস্কিট ক্র্যাকার ও ফ্রাজেল হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। মানে এখানেই ও কিছু একটা গণ্ডগোল পাকাবে। তো এইভাবে কিন্তু ওরা কোডে কোডে কথা বলে। এই উক্তিতে মাইক এতই মজা পেল যে সেখানেই জিমিকে দুধ দিয়ে তৈরি একটা নরম পানীয় খেতে দিয়ে দিল, কারণ সে কিন্তু ড্রিঙ্ক করে না। এরপরেই এখানে কিন্তু উল্লেখ রয়েছে হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো কিন্তু সে হার্ড ড্রিঙ্ক মানে কি মদ্যপান করে না। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762 দেয়ার ওয়াজ এ নেট জব অফ সেফ বার্গলারি ডান ইন দ্য রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথার। তো এই ভ্যালেন্টাইন 9762 এটা তার কয়েদি নাম্বার, যেটা আগেও আমরা উল্লেখ পেয়েছি। তো সে কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ানার রিচমন্ডে একটি সিন্দুক ভেঙে নিখুঁত চুরি করার ঘটনা ঘটল, যেখানে অপরাধীর সম্পর্কে কোনো সূত্রই মিলল না। আর এরকম কাজ একমাত্র জিমি করে, যেখানে সে কোনো সূত্রই ফেলে যায় না। A scant $800 was all that was secured 2 weeks after. তাও এখানে বলছে মাত্র $800 সিন্দুক, $800 সিন্দুকে নিরাপদে ছিল, আর বাকি সব কিছু কিন্তু নিয়ে গেছে। 2 weeks after that, a patent improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched. তো 2 সপ্তাহ পরে আবার কি লোগানস্পোর্টে একটি প্যাটেন্ট প্রাপ্ত উন্নত মানের সিন্দুক চোরদের থেকে সুরক্ষিত, মানে ওটা কেউ খুলতেই পারে না, এমন একটি সিন্দুক মাখনের মতন খুলে গেল, যে খুব স্মুথলি সে খুলে ফেলেছে। এবং শুধুমাত্র $1500 নোট উধাও হলো, কিন্তু ঋণপত্র ওখানে যে সমস্ত প্যাটেন্ট ছিল এবং রূপোয় হাত দেওয়া হয়নি সেগুলো কিন্তু নেয়নি, মাত্র $1500 সেখান থেকে সে নিয়েছে। এরপরে বলেছে দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। তো এই ঘটনাটা কিন্তু গোয়েন্দাদের কৌতূহল জাগ্রত করলো, কারণ এরকম ঘটনা যেখানে চোর কোনো সূত্র ফেলে যায়নি, আর এরকম ঘটনা কিন্তু একমাত্র জিমি করতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকে গ্রেফতার করা যায় না। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. তো এবার কী হলো, এরপর জেফারসন নামে একটি সিটি আছে, সেখানে এক পুরোনো ধাঁচের ব্যাংক আছে, সেখানে ওই পুরোনো ধাঁচের ব্যাংকের সিন্দুক আগ্নেয়গিরির মতন সক্রিয় হয়ে উঠলো, মানে সেখান থেকে নোট একদম বাইরে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মানে সেখানে যা নোট ছিল সব কিন্তু এই জিমি নিয়ে পালিয়ে গেছে, একদম লাভা উদ্গীরণের মতো নোট ছুড়ে দিল, যার পরিমাণ প্রায় $5,000। এবার কিন্তু সে 5,000 পরিমাণ একটা অর্থ, $5,000 পরিমাণ অর্থ নিয়ে কিন্তু জিমি পালিয়েছে। তারপরে বলেছে the losses were now high enough to bring the matter up to into Ben Price class of work. তো এইভাবে 3-4টে চুরি করে গেল একের পরে এক, তো এবার তো ভীষণ ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণ এতই বেশি হয়েছে, এবার যে বেন প্রাইস, আগের যে বিশাল এমিনেন্ট ডিটেকটিভ গোয়েন্দা, এই বেন প্রাইসের মতন উচ্চ স্তরের গোয়েন্দাকে কিন্তু নিয়োগ করার প্রয়োজন হয়ে গেল, কারণ এতই বেশি এই চুরির ব্যাপারটা বেড়ে যাচ্ছিল। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. এবার সমস্ত যে নোটগুলো রয়েছে এই বিভিন্ন চুরির ঘটনা থেকে, সে সমস্ত সেই তথ্যগুলি বিবেচনা করে চুরির ধরনের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা গেল। এরপরেই বেন প্রাইস investigated the scene of the robberies and was heard to remark that ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। তো এবার কী বললো, বেন প্রাইস সমস্ত স্থানে গেলেন এবং তদন্ত করলেন এবং শেষে মন্তব্য করলেন, এটা শোনা গেল যে তিনি বললেন এটা নিশ্চয়ই ভ্যালেন্টাইনের কাজ, এমন ড্যান্ডি, তাকে এমন একটা নামকরণ দিয়েছে ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন। তো এমন একটা নাম দিয়েছে, যেমন বাংলায় আমরা এটাকে ধরে নিলাম ফুলবাবু, এটা নিশ্চয়ই সেই ফুলবাবু ভ্যালেন্টাইনের কাজ, ঠিক আছে। অটোগ্রাফ মানে তার একটা স্পেশাল মানে সাইন, এটা যে এরকম কাজ তো শুধুমাত্র ভ্যালেন্টাইনই করতে পারে, তার মানে এই নয় যে সে কোনো একটা অটোগ্রাফ মানে সাইন দিয়ে গেছে, মানে সিগনেচার করে গেছে, মানে এটা তার একটা চিহ্ন। এই ধরনের কাজ করা, যে কোনো সূত্র রেখে যায় না, এটা একমাত্র এই ভ্যালেন্টাইনেরই কাজ হতে পারে। হি রিজিউমড বিজনেস। এবার সে তার কাজ আবার শুরু করেছে, মানে কী শুরু করেছে, এই জিমি ভ্যালেন্টাইন তার চুরির কাজ আবার শুরু করেছে, এটাই তার বিজনেস। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব জার্কড আউট অ্যাজ ইজি পুলিং আপ আর রেডিশ ইন হোয়াইট ওয়েদার। তো বলছে তালার কম্বিনেশনের নবটা দেখো, মানে ভিজে মাটি থেকে মূলও যেভাবে টেনে বের করা যায় ঠিক সেইভাবে কিন্তু ভেঙেছে, খুব আরামসে ভেঙে ফেলেছে, এটাই বোঝাতে পেরেছে। হি গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। তো বলছে এই ধরনের ক্ল্যাম্প একমাত্র ওর কাছেই আছে যেটা দিয়ে কাজটা করা যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন, হাউ
হাউস দোজ থাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট, এবং বলছে আর দেখো নিচের যন্ত্রাংশগুলো কেমন নিখুঁতভাবে বার করে আনা হয়েছে, মানে সব কিছু ভেঙেছে কিন্তু এত নিখুঁতভাবে যে অন্য কোনো চোর হলে মানে একদম সব একদম নষ্ট করে ফেলতো। তো জিমি নেভার হ্যাড টু ড্রিল বাট ওয়ান হোল, বলেছে জিমির একটার বেশি গর্ত করা কখনো দরকারই হয় না। Yes, I guess I want Mr. Valentine. He will do his beat next time without any short time or clemency foolishness. বলেছে হ্যাঁ আমার মনে হচ্ছে মিস্টার ভ্যালেন্টাইনকে আমার চাই, এরপর সে কিছু করলে আর তাড়াতাড়ি ছাড়া পাবে না বা ক্ষমার মতন মূর্খতা আর দেখানো হবে না। এরপর বলেছে বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস কিন্তু জিমির অভ্যাস জানতেন, কারণ এতগুলো চুরি তার চুরি তদন্ত করেছেন। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, এবং স্প্রিংফিল্ডের যে ঘটনা আছে সেখানে কাজ করার সময় কিন্তু এই বিশিষ্ট গোয়েন্দা উনি কিন্তু এক নজরে সব কিছু বুঝে গেছেন, তার গতিবিধি, জিমি কীভাবে কাজ করে। লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড a taste for good society, these ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. তো এখানে বলেছে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সে দীর্ঘ লাফ দিতে পারে, লং জাম্প দিতে পারে, খুব তাড়াতাড়ি করে পালাতে পারে, এবং তার কোনো কম্পেনিয়ন বা পার্টনার থাকে না, তার সাথে কোনো সহযোগী তার সাথে থাকে না, এবং তার কি একটা ভালো সোসাইটির প্রতি আকর্ষণ আছে, মানে আমরা একটু আগে দেখতে পেলাম ওর পোশাক আশাক, ওর কীরকম স্বাদ, তো একটা ভালো সমাজের প্রতি আকর্ষণ আছে। এই নয় যে চোর মানে একদম চোর ছাত্রদের মতন থাকবে, সে কিন্তু খুব একটা সুন্দরভাবে লাইফ কাটায়, এবং এইগুলির সাহায্যে কিন্তু ভ্যালেন্টাইন শাস্তি এড়ানোর ব্যাপারে বিখ্যাত হয়েছিল, মানে এই যে কাজগুলো এইভাবে সহজে মানে পুলিশের হাতে ধরা পড়তো না এবং শাস্তিও পেত না। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দ্য এলিউসিভ ক্র্যাক্সম্যান অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেপস ফেল্ট মোর অ্যাট ইজ। তো প্রচার করা হলো যে বেন প্রাইস সেই যে সিন্দুক ভাঙার যে চোর তার পিছু নিয়েছে, এবং সিন্দুকের অন্য মালিকটা আরও নিশ্চিত হয়ে আছেন এর জন্য যে এবার তো নিশ্চয় বেন প্রাইস যখন এই চুরির তদন্তটা নিজের হাতে তুলে নিয়েছেন, এবার তো চোর নিশ্চয়ই ধরা পড়বে, তাই সিন্দুকের মালিকরাও কিন্তু একদম নিশ্চিন্ত। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. তো এখানে বলেছে একদিন বিকেলবেলায় জিমি এবং তার যে সুটকেস, যেটাতে অনেক ধরনের চুরি মানে যন্ত্রপাতি ভরা ছিল, সেই বোঝাই করা যন্ত্রপাতি নিয়ে সুটকেস একটা ভাড়ার গাড়ি থেকে এলমোরে নামলো, মানে এলমোর নামক একটি জায়গায় কিন্তু জিমি ভ্যালেন্টাইন পৌঁছলো, এবং ছোট শহরটি আরকানসাস প্রদেশের একটি খুবই একটা জনশূন্য একটা জায়গায়, একটা রেল স্টেশন থেকে 5 মাইল দূরে অবস্থিত। তো সেই শহরটির কিন্তু এখানে বর্ণনা দেওয়া হলো, এটা একটা খুবই ছোট শহর যেখানে কিনা জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে পৌঁছালো। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল। তো এখানে জিমি কী করলো, তাকে দেখে কেমন মনে হচ্ছে, তাকে দেখে লাগছিল যেন কলেজের কোনো একটা মানে স্পোর্টস বিভাগের কোনো ছাত্র, তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভীষণভাবে স্পোর্টসে একদম খুব পারদর্শী, এবং সে সেই গাড়ি থেকে নেমে ফুটপাথ ধরে হেঁটে হোটেলের দিকে যাচ্ছিল। A young lady crossed the street, passed him at the corner and entered a door over which was the sign, the Elmore Bank. তো সে যখন সে রাস্তা দিয়ে হোটেলের দিকে যাচ্ছিল, তখন এক যুবতী রাস্তা পার হয়ে তার সামনে দিয়ে একটা বড় দরজা দিয়ে, মানে রাস্তাটা পার করেই একটা বড় দরজা দিয়ে একটা ভেতরে চলে গেল, এবং সেখানে সেই দরজাটার উপরে লেখা ছিল এলমোর ব্যাংক। এবং এখানেই জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, এবং জিমি ভ্যালেন্টাইন কিন্তু যখন রাস্তা পার করছিল তখন সেই মেয়েটির চোখের দিকে হঠাৎ করে তাকায়, ফরগট হোয়াট হি ওয়াজ, এবং তাকে দেখে ভুলে যায় সে আসলে কে, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে এক অন্য মানুষে তৈরি হয়। মানে কি, জিমি ভ্যালেন্টাইন তার চোখে চোখ রেখে বলে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, তো এখানে সেটাই হলো যে সেই মেয়েটিকে দেখে কিন্তু প্রেমে পড়ে গেল, এবং সে তার যে অতীত, সে যে এক চোর, সেই কথাগুলো কিন্তু ভুলে গেল, এবং সে অন্য এক মানুষে রূপান্তরিত হয়ে গেল। সে হয়তো সুটকেস নিয়ে এখানে কোনো চুরির উদ্দেশ্যেই এসেছিল বা কোনো রকম প্ল্যান তার এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু এখানে এসে একটি মেয়ে প্রেমে পড়ে গেল। শি লোয়ার্ড হার হাইস অ্যান্ড কালার্স স্লাইটলি। তো জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, এবং সে কি ভুলে গেল এটা আমরা জানলাই। তো এরপরেই কী হলো, যুবতীটি তার চোখ নামিয়ে নিল এবং লজ্জায় একটু লাল হয়ে গেল। তার মানে যুবতীটি তাকে কিন্তু খেয়াল করেছে। অবশ্যই খেয়াল করার কথা আমরা জানি যে জিমি ভ্যালেন্টাইন কতটা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে, তো যে কারো দেখে ভালো লাগতেই পারে। এরপরে বলেছে ইয়াং ম্যান অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। তো এখানেই বলা হয়েছে যে জিমির মতন দেখতে এরকম সুন্দর শৌখিন যুবক এলমোরে আর বেশি ছিল না। Jimmy collared a boy
that was loafing on the steps of the bank as if he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. তো এখানে জিমি কি করলো, সে যে ব্যাংকের মধ্যে দিয়ে গেছে, জিমি একটি ছেলেকে সেই ব্যাংকে পাকড়াও করলো এবং সেই ব্যাংকের সিঁড়ির উপর যে সে কিন্তু ঘুরঘুর করছিল এবং যেন সে ব্যাংকের একটা অংশীদারের একজন, মানে পার্টনারশিপে রয়েছে। আর মাঝে মাঝে তাকে এই যে ডাইমস ছিল, মানে ওখানকার যে মুদ্রা, সেরকম 10 সেন্টের মুদ্রা তার হাতে ধরিয়ে দিচ্ছিল এবং সেই শহরটি সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে লাগলো, মানে শহরটি সম্পর্কে নানা রকম তথ্য কিন্তু জানতে শুরু করলো জিমি। By and by, the young lady came out, looking royally unconscious of the young man with the suitcase, and went her way. তো এই সময় কি হলো, ইতিমধ্যে যুবতীটি বেরিয়ে এলো এবং সুটকেস হাতে যুবতীটির সম্পর্কে নির্লিপ্তভাবে দেখিয়ে তার কাজে চলে গেল, মানে সেই যুবককে সে যেন পাত্তাই দিল না, এরকম একটা ভাব, সেভাবে কিন্তু সে তার কাজে চলে গেল। Is not that young lady Polly Simpson? Asked Jimmy with special guile. No, said the boy, she is Annabel Adams. তো দেখো কীভাবে নামটা মানে আদায় করে নিতে হয় কারোর নাম না জানলে। তো এখানে জিমি বলেছে, অত্যন্ত চতুরতার সঙ্গে সে জিজ্ঞেস করলে, ওই যুবতীটি পলি সিমসন না, মানে অন্য একটা নাম দিয়ে ভুলভাল একটা নাম পলি সিমসন বলে তাকে জিজ্ঞেস করলো সেই ছেলেটির কাছে। আর ছেলেটি বলে, না, ও হলো অ্যানাবেল অ্যাডামস। তো এইভাবে কিন্তু চতুরতার সাথে জিমি সেই মেয়েটির নাম জেনে নিল। হার পা ওনস দিস ব্যাংক। পা মানে এখানে বাবাকে বোঝানো হয়েছে, তার যে বাবা তার এই ব্যাংকটির মালিক। তো হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর? তো বলেছে, তুমি কেন এলমোরে এসেছো? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? তো বলছে, জিমি গলায় একটা চেন পরেছিল বা ঘড়ি পরেছিল, সেটাকে দেখে, ঘড়ি পরেছিল, গোল্ড ওয়াচ বলেছে। তো বলেছে, তোমার ঘড়ির চেনটা কি সোনার? আই এম গোয়িং টু গেট আ বুলডগ। বলছে, আমি একটা বুলডগ কিনবো। গট এনি মোর ডাইমস? তোমার কাছে আর 10 সেন্টের মুদ্রা হবে? তো সেই যে ছেলেটি, সে কিন্তু একটা, মানে সেও লোভী, সেও 10 সেন্টের একটা করে মুদ্রা নিয়ে যাচ্ছে, আরও চাইছে এবং বলছে, আমার একটা বুলডগ কেনার আছে, তুমি আরও 10 সেন্ট দাও প্লিজ, এরকম একটা ব্যাপার। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডিসপেন্সার অ্যান্ড এনগেজড এ রুম। তো জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল এবং রাল্ফ ডিসপেন্সার, নিজের নাম কিন্তু সে চেঞ্জ করে ফেললো। জিমি থেকে সে এবার হয়ে উঠল রাল্ফ ডিসপেন্সার, এই হিসেবে তিনি নিজের নাম কিন্তু খাতায় নথিভুক্ত করলো এবং হোটেলের একটি ঘর ভাড়া নিল। He leaned on the desk and declared his platform to the clerk. এবং সে ডেস্কের ওপর ঝুঁকে, মানে যে টেবিলের উপরে সেই লোকটি ছিল সেই টেবিলের ওপর ঝুঁকে কেরানিকে তার সেখানে আসার উদ্দেশ্য কিন্তু জানালো। He said he had came to Elmore to look for a location to go into business. সে বলেছে যে সে এখানে এলমোরে এসেছে একটা ব্যবসার জন্য জায়গা খুঁজতে। এবং হাউ ওয়াজ দ্য শু বিজনেস, এবং জিজ্ঞেস করছে জুতোর ব্যবসা কেমন হবে নাও ইন দ্য টাউন, এখানে জুতোর ব্যবসা এখন কেমন চলছে এই শহরে। হি হ্যাড থট অফ দিস শু বিজনেস, বলছে আমি সে জুতোর ব্যবসা নিয়েই ভেবেছে। ওয়াজ দ্যার অ্যান ওপেনিং? তো বলছে, কোনো সম্ভাবনা আছে? ওপেনিং মানে এখানে সম্ভাবনার কথা বলা হয়েছে, জুতোর ব্যবসা কি এখানে করা সম্ভব? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি। তো জিমির যে পোশাক ছিল এবং তার যে কথা বলার ধরন ছিল, তার যে আচার আচরণ, সেটা দেখে কিন্তু ক্লার্কও মুগ্ধ হয়ে গেছে। আরে এলমোরে এরকম কোনো লোক নেই, এখানে ব্যবসা করতে এসেছে, নিশ্চয়ই আমাদের এখানে ভালোই হবে তাহলে। তো হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন অফ দ্য থিনলি gilded youth of Elmore, but he now perceived his shortcomings. তো কি সে নিজের এলমোরের শৌখিন যে যুবকরা আছে তাদের প্রতিনিধি ছিল এই যে হোটেলের যে লোকটি, কিন্তু সে এখন নিজের ঘাটতি কি বুঝতে পারছিল। ও কিন্তু প্রতিনিধি, ও কিন্তু জিমিকে দেখো আবার ইমপ্রেসড হয়ে গেছে, আরে মানে আমি আর কি করছি, এ তো মানে ভীষণ শৌখিন একজন যুবক। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. Four in hand, দেখো এখানে 4 in hand কথার অর্থ হচ্ছে যে জিমির যে টাইটা পড়েছিল গলায়, সেই টাই বাঁধার যে ধরন, তো সেইটা কিন্তু সে বোঝার চেষ্টা করছিল এবং খুব আন্তরিকভাবে তাকে কিন্তু সব রকমের ইনফরমেশন বা তথ্য সরবরাহ করছিল। there ought to be a good opening in the shoe line. বলছে জুতোর ব্যবসায় নিশ্চিতভাবেই ভালো সম্ভাবনা আছে, সেই হোটেলের লোকটি তাকে বলল। There was not an exclusive shoe store in the place. সেখানে শুধুমাত্র জুতোর জন্য কোনো দোকান ছিল না। The dry goods and general stores handled them. যে শুকনো জিনিসের দোকানগুলো আছে এবং প্রতিদিনকার ব্যবহারের যে দোকানগুলো আছে সেখানেই জুতো পাওয়া যেত, মানে জুতোর জন্য কিন্তু কোনো আলাদা দোকান সেখানে ছিল না। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, আর সমস্ত জিনিসের ব্যবসায় বেশ ভালো চলছিল।
হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইডেড টু লোকেট ইন এলমোর, এবং সে ভাবছে কি, সে আশা করছিল মিস্টার স্পেন্সার এবার এলমোরে থাকা যাওয়ার সিদ্ধান্ত নেবেন। সেও কিন্তু চায় যে এরকম একটা যুবক যেন এলমোরের বাসিন্দা হয়ে যায়। এরপরে কি ঘটলো, হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল। তো বলছে সেই হোটেলের লোকটি কিন্তু সে তার মনের চিন্তাভাবনা কিন্তু এখানে বলা হচ্ছে যে মিস্টার এবং শহরটিকে তার হয়তো যে জিমি ভ্যালেন্টাইনের কাছে, যে এখন স্পেন্সার হয়ে উঠেছে, তো ভাবছে তার কাছে হয়তো শহরটি থাকার পক্ষে খুবই ভালো মনে হবে, মনোরম মনে হবে, এবং এখানকার মানুষদের মেলামেশার জন্য খুবই ভালো মনে হবে, মানে তারা যেন খুবই সামাজিক এবং উপযুক্ত তার সাথে মেলামেশার জন্য, এটা যেন তার মনে হবে। এরপরেই বলেছে মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। এবার মিস্টার স্পেন্সার কি ভাবলেন, সে ঠিক করলো এই শহরে কয়েকদিন থেকে পরিস্থিতিটা একটু দেখে নেবে, কারণ সেখানে আদৌ ব্যবসা করা যাবে কিনা, তার এখানে কোনো রিস্ক আছে কিনা, ঝুঁকি আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তাই সে কিছুদিন পর্যবেক্ষণ করবে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। তো জিমি কিরানিটিকে বলল বিয়ারাকে ডাকার দরকার নেই, মানে সে এখন হোটেলের রুমে যাবে, তো বিয়ারাকে ডাকছে যথারীতি হোটেলে গেলে যেটা হয়, তো বলছে না, বিয়ারাকে ডাকার দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ রাদার হেভি। বলছে তার সুটকেস সে নিজেই ওপরে নিয়ে যাবে, কারণ সেটা বেশ ভারী। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. তো এখানে দেখো র্যালফ স্পেন্সারের কিন্তু এখানে আবার জন্ম হলো জিমি ভ্যালেন্টাইনের থেকে, একটা ফিনিক্স পাখির মতন, যে কিনা ছাই থেকে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে যা সৃষ্টি হয়েছিল, আকস্মিক এক পরিবর্তন এনে দিয়েছিল তার মধ্যে। কেন? সেই যে ভালোবাসার যে সর্বগ্রাসী আগুন সেই মেয়েটিকে দেখে তার মধ্যে জ্বলে উঠেছিল, সেই ছাই থেকে কিন্তু এই র্যালফ স্পেন্সারের জন্ম হলো, এবং জিমি ভ্যালেন্টাইন কিন্তু পুরো ছাই হয়ে গেল এই মুহূর্তেই। আর এই যে ফিনিক্স পাখি, এ কিন্তু এই ধরনের পাখি আগুনে ভস্মীভূত হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আবার সেই ছাই থেকে জন্ম নেয়। তাই জিমিকেও কিন্তু সেই ফিনিক্স পাখির সঙ্গেই তুলনা করা হয়েছে। এরপর হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেন। এরপর জিমি ভ্যালেন্টাইন কিন্তু জুতোর দোকান খুললো এবং তার ব্যবসা ভালোই চলতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। সামাজিক জীবনেও সে ভীষণ সফল হয়ে গেল এবং তার অনেক বন্ধুও তৈরি হয়ে গিয়েছিল এদের মধ্যে। এবং এরপরে অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট। আর তার অন্তরে যে ইচ্ছাটা ছিল, তার হৃদয়ে যে ইচ্ছাটা ছিল, সেটাও কিন্তু পূর্ণ হয়ে গেছিলো। কী ইচ্ছা? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস। সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করে অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। এবং সে তার সঙ্গে দেখা করে তার রূপে আরও বেশি মুগ্ধ হয়ে গেছিলো। At the end of a year, the situation of Mr. Ralph was this: he had won the respect of the community, his shoe store was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. তো বছরের শেষে র্যালফ স্পেন্সারের পরিস্থিতি ঠিক এমনটা হয়ে গেছিলো যে সমাজে ভীষণভাবে রেসপেক্ট অর্জন করেছিল, শ্রদ্ধা অর্জন করেছিল, তার জুতোর দোকানের উন্নতিও হচ্ছিল ভীষণভাবে, এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে তার বিয়ে করার জন্য অ্যানাবেলকে সে প্রমিস করেছে। এর 2 সপ্তাহের মধ্যে কিন্তু সে অ্যানাবেলকে বিয়ে করবে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। তো যে মিস্টার অ্যাডামস আছে, যে কিনা অ্যানাবেলের বাবা, সে কিন্তু এই বিয়েতে কিন্তু সম্মতি দিয়ে দিল, যে কিনা সেই ব্যাংকের মালিক, একটা গ্রাম্য ব্যাংকের মালিক এবং ভীষণ পরিশ্রমী একটা লোক, সে কিন্তু এই বিয়ে কিন্তু মেনে নিয়েছিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। তো অ্যানাবেল তার প্রতি সমানভাবে গর্ব ও ভালোবাসা অনুভব করে তার বাবার প্রতি। He was as much at home in the family of Mr. Adams that of Annabel's married sister as if he were already a member. তো সে অ্যাডামস পরিবারে এবং অ্যানাবেলের বিবাহিত দিদির পরিবারে সমান স্বচ্ছন্দ ছিল, যেন সে ইতিমধ্যে পরিবারের একজন হয়ে গেছে। এটাকে সেই জিমি, এখন যে র্যালফ স্পেন্সার, সে কিন্তু অ্যানাবেল আর তার দিদির পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে এর মধ্যেই। One day, Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. Dear old pal, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. তো একদিন জিমি তার ঘরে বসে একটি চিঠি লিখলো এবং সেই চিঠিটি পাঠিয়ে দিল তার পুরনো এক বন্ধু সেন্ট লুইসের ঠিকানায়, এবং বলল, প্রিয় বন্ধু, আমি চাই তুমি আগামী বুধবার রাত 9টায় স্যালভানের লিটল রকের বাড়িতে চলে আসবে। এবং এরপরেই বলেছে, আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ
সাম লিটল ম্যাটার্স ইন ফর মি। তো বলেছে আমি তোমাকে আমার ছোটোখাটো কয়েকটা কাজ করে দিতে হবে তোমাকে আমার জন্য, অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ প্রেজেন্ট অফ মাই কিড টুলস। তো বলছে যে এবং আমি তোমাকে আমার কাছে যে টুলসগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, সেগুলো আমি তোমাকে দিয়ে দিতে চাই। I know you will be glad to get them. You could not duplicate the lot of $1,000. তো বলছে আমি জানি এগুলো তুমি পেলে খুব খুশি হবে এবং তুমি $1,000 দিয়েও এর জোড়া খুঁজে পাবে না, মানে এগুলোকে আবার তুমি বানাতে পারবে না, কারণ এগুলো এতটাই অভিনব এবং এতটাই মানে এগুলো ইউনিক। সে বিলি আই হ্যাভ কুইট দ্য হোল বিজনেস এ ইয়ার অ্যাগো। এরপর সে বলেছে জানো বিলি, আমি 1 বছর আগে আমার পুরনো যে পেশা সেটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এবং বলেছে আই হ্যাভ গট আ নাইস স্টোর, আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks ফ্রম নাও। এবং সে বললো যে আমি একটা দোকান খুলেছি সুন্দর, আমি এখন সৎভাবে জীবনযাপন করছি এবং 2 সপ্তাহের মধ্যে পৃথিবীর সুন্দরতম মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। I would not, it's the only life বিলি, straight one. তো এখানে বলেছে এটাই একমাত্র জীবন বিলি, সততার। তো বলেছে সৎভাবে বাঁচার এটাই একমাত্র পথ, যে আমি এখন যে জীবনটা বাস করছি। I would not touch $1 of another man's money now for a $1,000,000। বলেছে আমি কিন্তু এখন আর অন্য কোনো মানুষের একটা টাকাও টাচ করবো না। সে যদি আমাকে $1,00,000 দিয়ে থাকে, আমি কিন্তু সেই টাকার একটা টাকাও কিন্তু আমি ছোবো না, কারণ সে এখন এতটাই সৎ হয়ে গেছে। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। বলছে বিয়ের পর আমি দোকান বিক্রি করে পশ্চিমে চলে যাব, অ্যান্ড ওয়ার দেয়ার ওয়ন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ অ্যাগেনস্ট মি। বলছে যেখানে আমার বিরুদ্ধে পুরনো অভিযোগগুলো জেগে ওঠার মানে সেরকম কোনো ভয় নেই। আই টেল ইউ বিলি, শি ইজ অ্যান এঞ্জেল। বলছে বিলি, আমি তোমাকে বলছি ও একদম একটা এঞ্জেলের মতন, একটা পরীর মতন। কার কথা বলছে? এই যে অ্যানাবেল অ্যাডামসের কথা, যার প্রেমে সে মুগ্ধ। শি বিলিভস ইন মি অ্যান্ড আই উড নট ডু আনাদার ক্রুড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো বলেছে সে আমাকে বিশ্বাস করে এবং আমি পুরো পৃথিবীর বিনিময়ে কোনো খারাপ কাজ করব না। তো এই বিশ্বাস কিন্তু আছে, এবং আমরা কি জানি একই সাথে সে কিন্তু তার অতীত জানে না, তার জন্যই কিন্তু সে তাকে এতটা বিশ্বাস করে। বি শিওর টু বি অ্যাট সালিস ফর আই মাস্ট সি ইউ, আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। বলছে সালির বাড়িতে তোমাকে অবশ্যই দেখতে চাই এবং আমি যে যন্ত্রপাতিগুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু সাথেই নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। পরে বলেছে অন দ্য মানডে নাইট জিমি রোড দিস লেটার। তো এই চিঠিটি সে কবে লিখেছিল? সোমবার রাতে। সেদিনই কী হলো? বেন প্রাইস জগড unobtrusively into Elmore in a লিভারি বাগি। তো কী বলেছে লিভারি বাগি বলতে এখানে বলা হয়েছে ঘোড়ার গাড়িকে, যেটা বলা হয়েছে। তো সেদিনে কী হলো? সেই সোমবার রাতে ঘোড়ার গাড়ি চেপে বেন প্রাইস যে গোয়েন্দা, সে কিন্তু এলমোরে চলে এলেন, কারণ সেই গোয়েন্দা কি জিমিকে খুঁজছিলেন এতদিন ধরে। হি লঞ্চড অ্যাবাউট টাউন ইন দ্য কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। তো তিনি তার নিজের ঢঙে কিন্তু চুপচাপ করে শহরটির মধ্যে ঘুরে বেড়ালেন যতক্ষণ না তিনি যা খুঁজছিলেন সেটি পেলেন। তো গোয়েন্দাদের স্বভাবই এরকম, সে চুপচাপ থেকে সব কিছু অবজার্ভ করে। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম স্পেন্সার্স শু স্টোর হি গট আ গুড লুক অ্যাট রালফস ডিসপেন্সার। তো সে কী করলো, স্পেন্সারের যে জুতোর দোকানের উল্টো দিকে যে ওষুধের দোকান আছে সেখান থেকে তিনি রালফ স্পেন্সারের ওপর ভালোভাবে নজর রাখতে পারলেন। তো নজরদারি কিন্তু সে শুরু করে দিয়েছে অলরেডি, রালফ স্পেন্সারকে কিন্তু সে খুঁজে পেয়ে গেছে। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেইড বেন টু হিমসেলফ সফটলি। তো এই বেন সে নিজেই মনে মনে বলছে যে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, তাই না জিমি? তো নিজের মনে মনে বললেন। তো বেন কি সন্দেহ যে ব্যাংকের মালিককে বিয়ে করতে যাচ্ছে, আবার ব্যাংকটাই না লুট করে নেয়? অবশ্যই এরকমই সন্দেহ হবে। এরপরে বলেছে ওয়েল আই ডোন্ট নো দ্য নেক্সট মর্নিং জিমি টু ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামেস। বলছে দেখা যাক, আমি বুঝতে পারছি না ঠিক কী হতে চলেছে, কারণ সে তো ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, আর জিমি কী ধরনের লোক সে তো বেন প্রাইস খুব ভালো করেই জানে। পরদিন সকালে জিমি প্রাতরাশ সারলো, মানে ব্রেকফাস্ট সারলো, এবং অ্যাডামসের বাড়িতে। কার বাড়িতে? অ্যাডামসকে। অ্যাডামস হচ্ছে গিয়ে সেই মেয়েটি যার প্রেমে পড়েছে তার বাবা। তো তাদের বাড়িতে কিন্তু সে তার ব্রেকফাস্টটা সারলো। এবং হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সেদিন সে লিটল রকে যাচ্ছিল তার বিয়ের পোশাক অর্ডার দিতে আর অ্যানাবেলের জন্য কিছু সুন্দর জিনিস কিনতে।
দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। আর এলমোরে আসার পর এই প্রথম সে বাইরে যাচ্ছিল। এবং ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট। তো প্রায় 1 বছর হয়ে গেছে তার সেই বাজে কাজগুলো করার। তো সে ভাবছে যে সে এখন খুব নিরাপদে বাইরে যেতে পারবে, তার আর কোনো বিপদ নেই। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টুগেদার মিস্টার অ্যাডামস, Annabel, Jimmy and Annabel's married sister with her 2 little girls aged 5 and 9. তো এই যে তারা একসাথে ব্রেকফাস্ট করলো, সেই ব্রেকফাস্টের পরে তারা কিন্তু সমগ্র পরিবার একসঙ্গে বেরিয়ে পড়লো। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি এবং 5 বছর বয়সী একটি এবং 9 বছর বয়সী 2টি মেয়ে সহ অ্যানাবেলের যে বিবাহিত দিদি, সেও কিন্তু এই দলে যোগদান করেছে। They came by the hotel where Jimmy still boarded and he ran up to his room and brought along his suitcase. তো জিমি যে হোটেলে ছিল তখনও ছিল, তারা সেই হোটেলের কাছে এলো এবং জিমি দৌড়ে তার ঘরে চলে গেল এবং তার সুটকেসটি নিয়ে বেরিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন দ্য ব্যাঙ্ক। এরপর তারা ব্যাংকে গেল। There stood Jimmy's horse and buggy and Doug Gibson who was going to drive him over to the railroad station. তো সেখানে কে দাঁড়িয়েছিল? জিমি যে ঘোড়াতে করে রেল স্টেশনে যাবে সেই ঘোড়ার গাড়িটি দাঁড়িয়েছিল এবং ডলফ গিবসন যে তাকে চালিয়ে রেল স্টেশনে পৌঁছে দেবে সে সেখানেই অপেক্ষা করছিল। All went inside the high curved oak railing into the banking room, Jimmy included, for Mr. Adams' future son-in-law was welcome anywhere. তো জিমি সহ তারা সবাই উঁচু বাঁকানো যে ওক কাঠের যে রেলিংয়ের যে মধ্যে দিয়ে ব্যাংকের ভিতরে গেল। সেটা হয়তো অন্য একটা জায়গা ব্যাংকে, যেখানে সবাই যেতে পারে না। এবং মিস্টার অ্যাডামস এর হবু জামায় কিন্তু সর্বত্র অবাধ গতিবিধি ছিল, যেখানে ব্যাংকে যেসব সমস্ত জায়গায় সাধারণ লোকেরা যেতে পারে না, তো এই জিমি বা মিস্টার ফেন্সার তাকে কিন্তু সব জায়গাতে যেতে দেওয়া হয়েছিল, কারণ সে কিনা হবু জামাই। The clerk were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. তো সেই ব্যাংকে যে ক্লার্ক ছিল সে কিন্তু সুন্দর স্বভাবের যে যুবক মিস অ্যানাবেলকে বিয়ে করতে যাচ্ছিল, তার মানে তাকে দেখে কিন্তু কেরানিরা খুবই খুশি হয়েছিল, সেই ব্যাংকে যত ক্লার্ক বা কেরানিরা ছিল। এবং এরপরেই বলেছে, কোথায় ছিলাম, লাইন হারিয়ে গেছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন। তো সেখানে জিমি তার সুটকেসটা নামিয়ে রাখলো, সেটা খুব হেভি, সেটা নিয়ে যাওয়া যায় না। অ্যানাবেল হোজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ পুট অন জিমিস হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। তো অ্যানাবেল, যার হৃদয় একদম যৌবনের উচ্ছলতায় পূর্ণ ছিল, সে জিমি টুপিটি পরে নিল এবং তার সুটকেসটি তুলল। তো অ্যানাবেল কিন্তু সেই জিমির সুটকেসটা তুললো, যেটা কিনা জিমি কাউকে ধরতেই দেয় না। অ্যানাবেল এরপর Would not I make a nice drummer? said Annabel. Miss, my Ralph, how heavy it is. তো এখন অ্যানাবেল কি বলছে, আমাকে একজন ড্রামারের মতন লাগছে না, ড্রামার মানে যে ড্রাম বাজায়, তাকে সেরকম লাগছে না। সে বলল, বাপরে রালফ, এটা কি ভারী, এটা কীরকম ভারী, এটা কী জিনিস। মানে সে যে টুপি পরে সেই সুটকেসটা হাতে নিয়েছে, তাকে দেখে যেন মনে হচ্ছে সে কোনো মিউজিশিয়ান, এই বলে সে মজা করছে। আর র্যালফকে বলছে, এটা কি ভারী? অবশ্যই সুটকেসটা খুব ভারী ছিল এবং একজন মেয়ের পক্ষে সেটা আরোই ভারী মনে হবে। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। তো মনে হচ্ছে যেন এটা একদম সোনার ইট দিয়ে বোঝাই করা। এরপরেই বলেছে, লক অফ নিকেল প্লেটের শু হর্নস ইজ দেয়ার, said Jimmy coolly, that I am going to return. তো বলছে এর মধ্যে প্রচুর নিকেলে মোড়া শু হর্ন রয়েছে, যেগুলোকে আমি ফিরিয়ে দিতে যাচ্ছি। সে তো জুতোর ব্যবসা করে, তাই জুতোর ব্যবসার একটা অজুহাত দিয়ে দিল যে অনেক শু হর্ন ভরা আছে, এবং ভাবলাম যে নিজে নিয়ে গেলে পাঠানোর খরচ বেঁচে যাবে, তাই আমি এগুলো ফিরিয়ে দিতে যাচ্ছি। কি বললো সে এখানে, যে thought I would save expense charges by taking them up. বলছে নিয়ে গেলে হয়তো আমার যাতায়াতের খরচাটা বেঁচে যাবে, তার জন্য আমি এটা সাথে করে নিয়ে যাচ্ছি। I am getting awfully economical. তো বলছে আমি ভীষণভাবে একদম হিসেবি হয়ে উঠছি। The Elmore Bank had just put in a new safe and vault. তো এলমোর ব্যাংকে এর মধ্যে একটা ছোট একটা ভল্ট এসেছিলো, যেটা কিনা একদম নতুন। এবং মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট ইনস্টেড অফ অ্যান ইন্সপেকশন বাই এভরি ওয়ান। তো মিস্টার অ্যাডামস কিনা খুব গর্বিত ছিল এবং সবাইকে সেগুলি দেখানোর ব্যাপারে ভীষণভাবে উৎসাহী ছিল। It fastened with three solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock.
তো এখানে কি হয়েছে, ভল্টি কিন্তু সে সবাইকে বোঝানোর জন্য কিন্তু ভীষণ উৎসাহী, সে কিন্তু এখন বোঝাচ্ছে। ভল্টি খুব ছোটো ছিল, কিন্তু তার দরজাটি ছিল একটা নতুন পেটেন্টযুক্ত 3টি নিরেট একদম ইস্পাতের বোল্ট দিয়ে দরজাটি আটকাতে হয়, এবং সেগুলি একটি মাত্র হাতলের চাপে একসঙ্গে বন্ধ হয়, এবং দরজায় একটি ঘড়িযুক্ত তালা ছিল। তো এই কিন্তু সেই নতুন যে সিন্দুকটা এসেছে সেটার কিন্তু বর্ণনা দেওয়া হলো। Mr. Adams beamingly explained its working to Mr. Spencer, who showed a courteous but not to the intelligent interest. তো মিস্টার অ্যাডামস হাসি মুখে মিস্টার স্পেন্সারকে সেটির কাজের ধরন বোঝাচ্ছিলেন, এবং স্পেন্সার সৌজন্যবশত শুনছিল, কিন্তু খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না, কারণ ওর কাছে তো এগুলো বা হাতের খেলা। তো তবু আর মিস্টার স্পেন্সার মানে যে অ্যাডামস, সে তো আর জানে না যে মিস্টার স্পেন্সার কে ছিলেন। দ্য ট্রু চিলড্রেন মে অ্যান্ড আগাথা, ওই যে তার যে বিবাহিত দিদি অ্যাডামসের, মিস অ্যাডামসের, তার যে তাহলে কি তারা এর সম্পর্কে কী হলো, দুজন ভাগ্নি। তো এই যে দুজন বাচ্চা মে আর আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। তো ওরা কিন্তু এই ধরনের চকচক করা ধাতু এবং মজার তালা এবং নব দেখে খুব আনন্দ পাচ্ছিল। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. তো ওরা যখন এই সমস্ত কাজ করছিল, নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, তখন বেন প্রাইস স্থির পায়ে এগিয়ে এসে তার কনুইয়ের ওপর ভর দিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে হালকা চালে ভেতরে কী হচ্ছিল সেটা কিন্তু অবজার্ভ করছিল, দেখছিল। He told the tailor that he did not want anything, he was just waiting for a man he knew. তো তিনি যে টেলার মানে কি, সেখানে যে কোষের যে অধ্যক্ষ, সেই কোষাধ্যক্ষকে বললেন তার বিশেষ কিছু প্রয়োজন নেই, তিনি এক পরিচিত ব্যক্তির জন্য অপেক্ষা করছিলেন। Suddenly there was a scream or two from the woman and a commotion. তো কি সেখানে হঠাৎ করে একজন মহিলা আর্তচিৎকার করলেন এবং গোলমাল শোনা গেল। আরে বাবা, কি হয়ে গেল? তো এরপর কী হতে যাচ্ছে, মানে এখন হয়তো কোনো চুরি হতে যাচ্ছে, স্বাভাবিক। স্পেন্সার বা জিমি ভ্যালেন্টাইন যেখানে আছে সেখানে কোনো চুরির ঘটনাই ঘটবে। তো কী হলো এখানে, unperceived by the elders, may the 9-year-old girl in a spirit of play had shut Agatha in the vault. তো কী হয়েছে এখানে হলো একটা একদম উল্টো একটা জিনিস। বড়দের অলক্ষ্যে সে যে 9 বছরের শিশুটি রয়েছে আগাথা, সে তাকে সেই ভল্ট, সেই সিন্দুকের মধ্যে কিন্তু আটকে ফেলেছিল, কারণ সে তো লক খোলার যে পদ্ধতি সেটা তো দেখে নিয়েছিল, সে কিন্তু নিজেকে আটকে ফেলেছিল। she had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. তারপর সে বোল্টগুলিকে আটকে দিয়ে কম্বিনেশনের নবগুলি ঘুরিয়ে দিয়েছিল, যেমনভাবে সে মিস্টার অ্যাডামসকে করতে দেখেছিল। The old banker sprang in the handle and tugged at it for a moment. তো ব্যাংকের যে বয়স্ক মালিক মিস্টার অ্যাডামস, সে কিন্তু হাতলের ওপর লাফিয়ে পড়েছিল, মুহূর্তের জন্য সেটাকে টানলেন, এবং কিন্তু কোনো মতে কিন্তু সেটা খোলার নয়, কারণ সেটা তো একটা মানে ভীষণ সেফ একটা সিন্দুক না, সেটা তো এইভাবে খুলবে না। তো তারপরে কি হলো, দ্য ডোর ক্যান বি ওপেন, হি গ্রোন্ড, চিৎকার করে বলল কষ্টের সাথে যে এই ডোর তো, এই তালা তো খোলা যাবে না, এই দরজা তো খোলা যাবে না। তারপর দ্য ক্লক হ্যাজ নট বিন ওন্ড, নট দ্য কম্বিনেশন সেট। তো যে তালাটি আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে ঘোরানো হয়নি এবং কম্বিনেশনটা ঠিকঠাক করা হয়নি, তো এই দরজা খোলা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেইন হিস্টেরিক্যালি, হুশ অ্যান্ড মিস্টার অ্যাডামস রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড। তো কি আগাথার মা উন্মত্তের মতন চেঁচিয়ে উঠলো, এবং মিস্টার অ্যাডামস তার কম্পিত হাত তুলে বললো, চুপ চুপ, সবাই চুপ করো আগাথা। এরপরে কি হলো, সেই ছোট্ট বাচ্চাটি তো নিজেকে আটকে ফেলেছে তার ভেতরে। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট আগাথা। তো আগাথাকে বলছে তুমি চুপ করো। হে কল্ড আস লাউডলি অ্যাজ সু কুড। তো যতটা চিৎকার করে বলা সম্ভব, কারণ সিন্দুকের ভেতরে ওই 3টে নিরেট ইস্পাতের মানে ওই যে দেওয়াল, সেটা পার করে তো আওয়াজ পৌঁছানোও সম্ভব নয়। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি স্ট্রাইকিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরর। তো এরপরে নিস্তব্ধতার মধ্যে সবাই অন্ধকার ভোল্টের ভিতর থেকে সেই যে ভয়ার্ত শিশুটি আছে তার আর্তনাদের মানে একদম খুব হালকা আওয়াজ, খুব ক্ষীণ শব্দ শুনতে পেল। এবং মাই প্রিশিয়াস ডার্লিং ওয়েলথ দ্য মাদার, সেই যে মা আছে সে কিন্তু মানে খুব দুঃখ করছিল, কষ্ট পাচ্ছিল এবং বলছে আমার সোনা মেয়ে।
প্রিসিয়াস ডার্লিংকে আমরা বাংলা কী বলতে পারি, আমার সোনা মেয়ে বা আদরের মেয়ে। শি উইল ডাই অফ ফ্রাইট, ওপেন দ্য ডোর, বলছে সে তো ভয়েই মারা যাবে, দরজা খোলো, ও ব্রেক ইট ওপেন, এটাকে ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তো তোমরা এই যে পুরুষেরা আছো তোমরা কি কিছু করতে পারো না? দেয়ার ইজ নট এ ম্যান নিয়ার আর দ্য লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন এ শেকি ভয়েস। তো মিস্টার অ্যাডামস কাঁপা কাঁপা গলায় বললেন, লিটল রকের থেকে কাছাকাছি এমন কোনো লোক নেই যে দরজাটি খুলতে পারবে, এটা এমনই একটা সিন্ধুক এসেছে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, দ্য চাইল্ড শি ক্যানট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। তো বলছে, ও স্পেন্সার আমি কী করবো, এই যে বাচ্চাটি ও বেশিক্ষণ ওখানে থাকলে বাঁচবে না, কারণ ওখানে তো হাওয়া নেই, দেয়ার ইজ নট এনাফ এয়ার, ওখানে কোনো পর্যাপ্ত বাতাস নেই, অ্যান্ড বিসাইডস শি উইল গো ইন টু কনভালশন ফ্রম ফ্রাইট। তো বলছে তাছাড়াও ভয়েই অজ্ঞান হয়ে যাবে। Agatha's mother, frantic now, beat the door of the vault with her hands. আগাথার মা উন্মত্তের মতন তার দুহাত দিয়ে ভল্টের দরজায় আঘাত করতে লাগলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্ট ডাইনামাইট, আর কেউ একজন পাগলের মতন বলল ডাইনামাইটের কথা, ডাইনামাইট দিয়ে ওটা কি আর ওড়ানো সম্ভব? তো একজন এরকম পাগলের মতন এই কথাটা বলে দিল। অ্যানাবেল টার্ন টু জিমি, হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ বাট নট ইয়েট ডিসপেয়ারিং। তো বলছে অ্যানাবেল জিমির দিকে তাকালো, তার বড় চোখ দুটিতে ছিল একদম বিশাল, কারণ তার যে ভাগ্নি সে সেখানে আটকা পড়ে গেছে, কিন্তু যেখানে নিরাশা ছিল না, মানে ও কি চাচ্ছিল, ওর মনে একটা আশা ছিল জিমি বা যে স্পেন্সার এখন সে কিন্তু এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে পারে। অ্যানাবেল কিন্তু সেই আশা নিয়ে জিমির দিকে তাকালো। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান শি ওরশিপস। তো বলেছে যে কোনো মহিলা যে পুরুষকে পছন্দ করে তার কাছে সেই পুরুষের অসাধ্য কিছুই নেই। পৃথিবীতে কিন্তু এমনটাই চলে যে যে কোনো মহিলা যাকে ভালোবাসে তো সে মনে করে সেই পুরুষটি যেন পৃথিবীর সব কিছুই করতে পারে। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওয়ান্ট ইউ। তো সে বলছে কি তুমি কি কিছু করতে পারো না রাল্ফ, চেষ্টা করো, করবে না? তো এইভাবে জিজ্ঞেস করছে। হি লুকড অ্যাট হার উইথ এ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপস ইন হিজ কিন আইস। তো বলছে সে তার ঠোঁটে অদ্ভুত স্নিগ্ধ একটা হাসি এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো এবং সে বলল, and he said, give me that rose you are wearing, will you? Hardly believing that she heard him all right, she unpinned the bird from the bosom of her dress and placed it in his hand. তো বলল যে তোমার পোশাকে যে গোলাপটি লাগিয়েছে সেটা আমাকে দেবে। সে যা শুনলো সেটি প্রায় অবিশ্বাস। অ্যানাবেল ভাবছে গোলাপটি কেন চাইল, তবুও সে তার পোশাকের সামনে থেকে কুড়িটি খুলে তার হাতে দিল। এরপর কি হলো, Jimmy stuffed it into his vest pocket, threw off his coat and pulled up his shirt sleeves. এবার জিমি কিন্তু কাজে নেমে পড়লো। জিমি সেটাকে তার কোটের মানে তার যে বুক পকেট আছে সেখানে সেটা লাগিয়ে নিল এবং তার কোট খুলে ফেলে দিল এবং জামার হাতাটি কিন্তু গুটিয়ে নিল। মানে সে এবার তার কাজ, সেই যে পুরনো কাজ সেটা কিন্তু করতে শুরু করবে মনে হচ্ছে। With that act, Ralph Dispenser passed away and Jimmy Valentine took his place. ব্যাস এই তো বলে দিল যে এই যে অ্যাকশনটা সে নিল এর সঙ্গে সঙ্গে কিন্তু রাল্ফ ডিসপেন্সার সেই যে নতুন একটা মানুষ তার কিন্তু মৃত্যু ঘটলো এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গা নিল। জিমি ভ্যালেন্টাইন কিন্তু আবার তার মধ্যে জেগে উঠল। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। আর সেই সময় সে সকলকে আদেশ দিল যে দরজার সামনে থেকে সবাই সরে যান। এরপরেই he set his suitcase on the table and opened it our flight. From that time on he seemed to unconscious of the presence of anyone else. সেই সময় সেখানে অন্য কারোর উপস্থিতির কথা সে ভুলে গেল এবং সে টেবিলের উপর তার যে সুটকেসটি সেটা রাখলো এবং সেটা সুটকেসের ঢাকনাটি পুরোটা খুলে দিল। He laid out the shining queer implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. তো এবার সে কী করলো যে যন্ত্রগুলিকে একদম পুরো বিছিয়ে দিল, সেগুলো একদম চকচক করছিল এবং সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে দিল। যে এবং কাজ করার সময় যেভাবে সে সবসময় শীষ দিত, একটা হালকা শীষ দিতে লাগলো আবার সেই একইভাবে। জিমি ভ্যালেন্টাইন কিন্তু ভুলে গেছে তার আশেপাশে লোকজন আছে, সে আপন মনে কিন্তু শীষ দিয়ে কাজ করে যেতে লাগলো। In a deep silence and immovable, the others watched him as if under a spell. তো সবাই একদম মন্ত্রমুগ্ধের মতন তাকে মানে একদম সাইলেন্টলি একদম কোনো রকম আওয়াজ না করে তাকে দেখতে লাগলো। এরপর কি হলো, in a minute Jimmy's spade drill was biting smoothly into the steel door. In 10 minutes, breaking his own burglarious record, he threw back the bolts and opened the door. এরপর
10 মিনিটের মধ্যে তার নিজের চুরির রেকর্ড ভেঙে সে বোল্টগুলিকে পিছন দিয়ে ঠেলে দরজা খুলে ফেলল। এই 1 মিনিটের মধ্যে জিমি কিন্তু ফুটো করা যন্ত্রটি ইস্পাতের দরজায় কামড় বসাতে লাগলো, আর 10 মিনিটের মধ্যে সে পুরো দরজাটা কিন্তু ভেঙে ফেললো। এবং আগাথা অলমোস্ট কোলাপসড বাট সেফ। তো সে যে আগাথা, সে কিন্তু প্রায় অজ্ঞান হয়ে যেতে বসেছিল, কিন্তু সে কিন্তু সেফ ছিল এবং তাকে কিন্তু বিপদমুক্ত করতে পেরেছে জিমি। এরপরে কি বলেছে, হারিয়ে গেলাম, আবার হারিয়ে যাচ্ছি, বারবার হারিয়ে যাচ্ছি। ওয়াজ গ্যাদার্ড ইনটু দ্য মাদার্স আর্ম, আজ আগাথাকে তার মায়ের কোলে তুলে দিল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন আবার তার কোটটি পরে নিল। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিং টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং রেলিং দিয়ে সামনের দরজার দিকে চলে গেল। কারণ সেও তো বুঝতে পারছে না সে যে কী করলো। সে 1 বছর ধরে একটা ভালো মানুষে পরিণত হয়েছে এবং সে হয়তো এখন খারাপ কাজ করেনি, সে হয়তো খুবই একটা ভালো কাজ করেছে, কিন্তু সেই খারাপ কাজের পদ্ধতি ধরেই কিন্তু তাকে সেই কাজগুলো করতে হয়েছে। তো সেও কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বে এখনও ভরপুর যে সে কী করলো। As he went, he thought he heard a far voice that he once knew well, Ralph, but he never hesitated. তো কি, এবার সে যখন দরজার সামনের দিকে যাচ্ছিল তখন তার মনে হলো দূর থেকে তার কোনো সময় একটা পরিচিত কণ্ঠ যেন তাকে ডাকছিল, র্যালফ। কিন্তু সে কিন্তু কোনো দ্বিধা করল না। যতই পরিচিত হোক, জিমি কিন্তু ভীষণ স্মার্ট, সে কিন্তু কোনো কিছুতেই কোনোভাবেই কখনো ধরা দেয় না, এটা আমরা আগেও দেখেছি। তো at the door, a big man stood somewhat in his way. "Hello, Ben," said Jimmy, still with his strange smile. তো দরজার সামনে একটা বড় চেহারার মানুষ তার পথের উপর দাঁড়িয়েছিল এবং জিমি তাকে দেখে খুব অদ্ভুত একটা হাসি দিয়ে বললেন, "কেমন আছেন বেন?" তাকে দেখে কিন্তু ভয় পায়নি জিমি, তাকে দেখে কিন্তু আশ্চর্যও হয়নি যে এখানে কি করছে। ও ভীষণ সবসময় ক্যাজুয়াল থাকে এবং খুব একটা অদ্ভুত হাসি দিয়ে তাকে বলল, "কেমন আছো বেন?" ভাবা যায় তার মনে কিন্তু কোনো ভয় নেই যে অতীতে তার চুরির জন্য তাকে কেউ এখন ধরতে পারে, কারণ সে জানে সে কোনো প্রমাণ কিন্তু কোনো চুরিতে রেখে আসে না। অ্যান্ড দেন বেন প্রাইস, একটা লাইন ছেড়ে গেলাম। "Got around at last, have you? Let's go. I don't know that it makes much difference now." And then Ben Price acted rather strangely. তো বললো, "অবশেষে আমাকে ধরেই ফেলেন," জিমি বলছে। যা হোক চলুন যাওয়া যাক। তো জিমি কিন্তু ভেবে নিয়েছে বেন প্রাইসকে দেখেও হয়তো আমাকে ধরেই ফেললো, মানে আমাকে ধরতে এসেছে, তো এবার যেতেই হবে। তো বলছে চলুন যাওয়া যাক। তো আমার মনে হয় না এটা এখন কিছু যায় আসবে। তো জিমি হঠাৎ যেন মনে হচ্ছে আত্মসমর্পণ করে দিয়েছে যে এতে কিছু যায় আসবে, সে বলছে। আর তখন বেন প্রাইস একটি অদ্ভুত কাজ করলেন। বলছেন বেন প্রাইস কী অদ্ভুত কাজ করলেন সে, অ্যান্ড দেন বেন প্রাইস রাদার acted strangely. "Guess you're mistaken, Mr. Spencer," he said. বলছে, মনে হচ্ছে আপনার কোথাও ভুল করছেন মিস্টার স্পেন্সার। "Don't believe I recognize you." এটা বিশ্বাস করো না যে আমি তোমাকে চিনতে পেরেছি। And Ben Price turned and strolled down the street. এবং কি বলছে, আমার মনে হয় না আমি আপনাকে চিনি, আপনার গাড়ি আপনার জন্য রাস্তায় অপেক্ষা করছে, তাই না? এবং তাই না, এই বলে বেন প্রাইস কিন্তু ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে গেলেন। মানে বেন প্রাইস কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরলেন না, এবং কারণ এত সুন্দর একটা ঘটনা যেখানে বেন প্রাইস একটি ছোট্ট শিশু জীবন বাঁচিয়েছে, তার যে টেকনিকগুলো আছে যেগুলো দিয়ে সে এতদিন চুরি করতো, সেই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে অবশেষে সে একটা ভালো কাজ করতে পেরেছে। এই ঘটনা দেখে কিন্তু বেন প্রাইসের মতন যে গোয়েন্দা, সে তো ভীষণ চতুর, সে কিন্তু তার মন ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছে। তো আশা করি তোমাদের পুরো গল্পটা বোঝাতে পারলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম আরও গল্প পেতে, এরকম আরও যদি তোমরা তথ্য পেতে চাও আমার চ্যানেলের সঙ্গে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।